মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ বলতে বসেছি আমাদের অতি প্রাণের একজন কবি, অতি গর্বের একজন কবি, বিদ্রোহী কবি নামে যিনি পরিচিত, সেই নজরুল ইসলামের জীবনী সম্পর্কে। তার জীবনের আমি কতটুকুই বা জানি, কিন্তু বললে হয়তো বিশ্বাস করবেন না, অনেক ছোটোবেলা থেকে আমি ওনার ভক্ত ছিলাম। জীবনের পলে পলে যেমন রবীন্দ্রনাথ তেমনই নজরুল, এই দুজন প্রাণপুরুষের কবিতা, গল্প, গানে আমার জীবন গঠিত হয়েছে। ছোটোবেলা থেকেই আমি কবিতা খুব ভালোবাসতাম। বিভিন্ন জায়গায় কবিতা আবৃত্তি করতাম। অনেক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেও আমি কবিতা আবৃত্তি করে বহু পুরস্কার পেয়েছি। কিন্তু বলতে দ্বিধা নেই, যখনই কোনো কবিতা কোথাও আবৃত্তি করতাম, হয় তা হতো রবীন্দ্রনাথের কবিতা, আর না হয় নজরুলের কবিতা। আমাদের ক্লাসে ছোটোবেলায় দিদিমণি পড়িয়েছিলেন দুখুমিয়ার কাহিনী, আর সেই দুখুমিয়ার কাহিনী শুনতে শুনতে কখন যেন সেই দুখুমিয়াকে এত ভালোবেসে ফেলেছিলাম যে ভালোবাসা আজও বিদ্যমান। আসুন তাহলে বন্ধুরা, আজকে আমিও দুখুমিয়ার জীবনের কিছু কাহিনী আপনাদের কাছে শেয়ার করি। সেই ছোটোবেলা থেকে যে কাহিনীগুলো শুনে বড় হয়েছি, আজ হয়তো তার কিছু কিছু মনে আছে, কিছু কিছু মনে নেই, কিন্তু আজকাল কোনো কিছু সম্বন্ধে জানতে হলে বেশি কষ্ট করতে হয় না। বিভিন্ন মাধ্যমে আমরা অনায়াসে তা জেনে নিতে পারি। আর সেভাবেই আমি কিছু সংগ্রহ করে এখানে তুলে ধরেছি আপনাদের সামনে। আশা করি ভালো লাগবে বন্ধুরা, শুনতে থাকুন। কাজী নজরুল ইসলাম শুধুমাত্র একটি নাম নয়, এক ঝাঁক টাটকা বাতাস, যে বাতাস আমাদেরকে বেঁচে থাকার শক্তি যোগায়। বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত অগ্নিপুরুষ, একাধারে সঙ্গীতজ্ঞ ও বাংলাদেশের জাতীয় কবি। সাম্য, মানবিকতা ও পরাধীনতার বিরুদ্ধে তার ক্ষুরধার লেখনীর জন্য তাকে বিদ্রোহী কবি উপাধিতে ভূষিত করা হয়। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম একদিনে তো নজরুল ইসলাম হয়ে ওঠেননি, তাই না? এজন্য তাকে অনেক লড়াই করতে হয়েছে, অনেক দুঃখ সহ্য করতে হয়েছে। তার বাবার অকাল প্রয়াণে তার মা তাকে নিয়ে অথই জলে পড়েছিলেন। লোকের ঘরে কাজ করে করে তাকে মানুষ করেছিলেন তার মা। জীবনে তাই অনেক কিছুই ছোটোবেলা থেকে পাননি নজরুল ইসলাম। খুব কষ্টের সাথে তাকে বড় হতে হয়েছে। তাই গ্রামের লোকেরা তাকে দুখুমিয়া নামেই ডাকতেন। দুখুমিয়া নামেই পরিচিত ছিলেন ছোটোবেলায় আমাদের প্রিয় কবি নজরুল ইসলাম। নজরুল ইসলামের জন্ম হয়েছিল ইংরাজি 24শে মে 1899 খ্রিস্টাব্দে এবং বাংলা 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে। আর মৃত্যু হয়েছিল 29শে আগস্ট 1976 খ্রিস্টাব্দে, আর বাংলা 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দে। ইংরাজি 1899 খ্রিস্টাব্দের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক বাঙালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাজারের খাদেম। নজরুলের 3 ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং 2 বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম। কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল দুখুমিয়া। নজরুল গ্রামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন। মসজিদ পরিচালিত মুসলমানদের ধর্মীয় স্কুল হলো এই মুয়াজ্জিন।
কুরআন, ইসলাম ধর্মদর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন তিনি। 1908 সালে যখন তার পিতার মৃত্যু হয় তখন তার বয়স মাত্র 9 বছর। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনের কারণে তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয় এবং মাত্র 10 বছর বয়সে জীবিকা অর্জনের জন্য কাজে নামতে হয় তাকে। এই সময় নজরুল মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতা শুরু করেন। একই সাথে হাজি পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের মুয়াজ্জিন অর্থাৎ আজানদাতা হিসেবেও কাজ শুরু করেন তিনি। এই সব কাজের মাধ্যমে তিনি অল্প বয়সেই ইসলামের মৌলিক আচার অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হবার সুযোগ পান, যা পরবর্তীকালে তাকে সাহিত্যকর্মে বিপুলভাবে প্রভাবিত করে। তিনি বাংলা সাহিত্যে ইসলামী চেতনার চর্চা শুরু করেছেন বলে ধরে নেওয়া হয়। মক্তব, মসজিদ ও মাজারের কাজে নজরুল বেশি দিন ছিলেন না। বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটো, বাংলার রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমাণ নাট্যদল, যাকে বলা হয় লেটো, এই দলে যোগ দেন। তার চাচা কাজী বজলে করিম চুরুলিয়া অঞ্চলের লেটো দলের বিশিষ্ট উস্তাদ ছিলেন এবং আরবি, ফার্সি ও উর্দু ভাষায় তার অনেক দখল ছিল। এছাড়া বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন। ধারণা করা হয় যে চাচা বজলে করিমের প্রভাবেই নজরুল লেটো দলে যোগ দিয়েছিলেন। এছাড়া ওই অঞ্চলের জনপ্রিয় লেটো কবি শেখ চকর, যিনি গোদা কবি নামেও পরিচিত, এবং কবিয়া বাসুদেবের লেটো ও কবিগানের আসরে নজরুল নিয়মিত অংশ নিতেন। লেটো দলেই সাহিত্য চর্চা শুরু করেন। এই দলের সাথে তিনি বিভিন্ন স্থানে যেতেন, তাদের সাথে অভিনয় শিখতেন এবং তাদের নাটকের জন্য গান ও কবিতা লিখতেন। নিজ কর্ম এবং অভিজ্ঞতার আলোকে তিনি বাংলা এবং সংস্কৃত সাহিত্য অধ্যয়ন শুরু করেন। একই সাথে হিন্দু ধর্মগ্রন্থ অর্থাৎ পুরাণসমূহ অধ্যয়ন করতে থাকেন। সেই অল্প বয়সেই তার নাট্যদলের জন্য বেশ কিছু লোকসঙ্গীত রচনা করেন তিনি। এর মধ্যে রয়েছে চাষার সং, শকুনি বধ, রাজা যুধিষ্ঠিরের সং, দাতা কর্ণ, আকবর বাদশাহ, কবি কালিদাস, বিদ্যাভূতম এবং রাজপুত্রের গান। একদিকে মসজিদ, মাজার ও মক্তব জীবন, অপরদিকে লেটো দলের বিচিত্র অভিজ্ঞতা নজরুলের সাহিত্যিক জীবনের অনেক খোরাক জুগিয়েছে, অনেক উপাদান সরবরাহ করেছে। মুসলিম কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার মধ্যে অনেক জায়গায় আমাদের অনেক হিন্দু দেবদেবীর উল্লেখ করেছেন, যা থেকে তার উদার মনের পরিচয় পাওয়া যায়। তিনি কট্টর মুসলিম ছিলেন না, তিনি ধর্মনিরপেক্ষতে বিশ্বাস করতেন। তাই তো হিন্দু দেবদেবীদেরকে নিয়েও তার রচনা রচিত করতে তার কুণ্ঠাবোধ হয়নি, দ্বিধাবোধ হয়নি। তিনি আমাদের হিন্দু দেবী মা কালী দেবীকে নিয়েও অজস্র শ্যামাসঙ্গীত রচনা করেছেন, যা আজও পুজো প্যান্ডেলে এবং ঘরে ঘরে অবলীলায় বাজানো হয়ে থাকে, যা ভীষণ জনপ্রিয়, যা কালের স্রোতে হারিয়ে যায়নি এবং কোনো দিনও হারাবে না বলে আমার বিশ্বাস। নজরুল তার শেষ ভাষণে উল্লেখ করেন, কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের আমি বলি ও দুটোর কোনোটাই না। আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি মাত্র। তিনি তার কবিতাতেও লিখেছেন, জবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকিদারি নারী কাছা। 1910 সালে নজরুল লেটো দল ছেড়ে ছাত্র জীবনে ফিরে আসেন। লেটো দলে তার প্রতিভায় সকলেই যে গুণমুগ্ধ হয়েছিল তার প্রমাণ নজরুল লেটো ছেড়ে আসার পর তাকে নিয়ে অন্য শিষ্যদের রচিত গান। আমরা এই অধীন হয়েছি উস্তাদহীন, ভাবি তাই নিশিদিন, বিষাদ মনে নামেতে নজরুল ইসলাম, কি দিব গুণের প্রমাণ। এই গান রচিত হয়েছিল নজরুল ইসলামের উদ্দেশ্যে। এই নতুন ছাত্র জীবনে তার প্রথম স্কুল ছিল রানীগঞ্জের শিয়ারশোল রাজ স্কুল। এরপর ভর্তি হন মাথরুন উচ্চ ইংরাজি স্কুলে, যা পরবর্তীতে নবীনচন্দ্র ইনস্টিটিউশন নামে পরিচিতি লাভ করে। মাথরুন স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক, যিনি সেকালের বিখ্যাত কবি হিসেবেও পরিচিত ছিলেন। তার সান্নিধ্য নজরুলের অনুপ্রেরণার একটি উৎস। কুমুদরঞ্জন স্মৃতিচারণ করতে গিয়ে নজরুল সম্বন্ধে লিখেছেন,
ছোট সুন্দর চনমনে ছেলেটি। আমি ক্লাস পরিদর্শন করিতে গেলে সে আগেই প্রণাম করিত। আমি হাসিয়া তাহাকে আদর করিতাম। সে বড় লাজুক ছিল। যা হোক, আর্থিক সমস্যা তাকে বেশি দিন এখানে পড়াশুনো করতে দেয়নি। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর তাকে আবার কাজে ফিরে যেতে হয়। প্রথমে যোগ দেন বাসুদেবের কবি দলে, এরপর একজন খ্রিস্টান রেলওয়ে গার্ডের খানসামা এবং সব শেষে আসানসোলের চা রুটির দোকানে রুটি বানানোর কাজ নেন। এভাবে বেশ কষ্টের মধ্যেই তার বাল্যজীবন অতিবাহিত হতে থাকে। এই দোকানে কাজ করার সময় আসানসোলের দারোগা রফিউজ উল্লাহর সাথে তার পরিচয় হয়। দোকানে একা একা বসে নজরুল যেসব কবিতা ও ছড়া রচনা করতেন তা দেখে রফিউজ উল্লাহ তার প্রতিভার পরিচয় পান। তিনি নজরুলকে 1914 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন। 1915 খ্রিস্টাব্দে তিনি আবার রানীগঞ্জের শিয়ারশোল রাজ স্কুলে ফিরে যান এবং সেখানে অষ্টম শ্রেণী থেকে পড়াশুনো আরম্ভ করেন। 1917 সাল পর্যন্ত এখানেই পড়াশুনো করেন কবি নজরুল ইসলাম। 1917 খ্রিস্টাব্দের শেষ দিকে মাধ্যমিকের প্রিটেস্ট পরীক্ষা না দিয়ে তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন। এই স্কুলে অধ্যয়নকালে নজরুল এখানকার 4 জন শিক্ষক দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এরা হলেন উচ্চাঙ্গ সঙ্গীতের সতীশচন্দ্র কাঞ্জিলাল, বিপ্লবী চেতনা বিশিষ্ট নিবারণচন্দ্র ঘটক, ফার্সি সাহিত্যের হাফিজ নুরুন্নবী এবং সাহিত্য চর্চার নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এদের সান্নিধ্য নজরুলকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। 1917 খ্রিস্টাব্দের শেষ দিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশের নওশেরায় যান তিনি। প্রশিক্ষণ শেষে করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটাতে শুরু করেন তিনি। সেনাবাহিনীতে ছিলেন 1917 খ্রিস্টাব্দের শেষ ভাগ থেকে 1920 খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় 2.5 বছর। এই সময়ের মধ্যে তিনি 49 বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক, কর্পোরাল থেকে কোয়ার্টার মাস্টার, হাবিলদার পর্যন্ত হয়েছিলেন। উক্ত রেজিমেন্টের পাঞ্জাবি মৌলবীর কাছে তিনি ফার্সি ভাষা শিখতেন। এছাড়া সহ সৈনিকদের সাথে দেশি বিদেশি বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে সঙ্গীতের চর্চা অব্যাহত রাখেন। আর গদ্যপদ্যের চর্চাও চলতে থাকে একই সাথে। করাচি সেনানিবাসে বসে নজরুল যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে বাউন্ডুলের আত্মকাহিনী, প্রথম গদ্য রচনা তার; মুক্তি, প্রথম প্রকাশিত কবিতা তার; গল্প হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে, কবিতা সমাধি ইত্যাদি। এই করাচি সেনানিবাসে থাকা সত্ত্বেও তিনি কলকাতার বিভিন্ন সাহিত্য পত্রিকার গ্রাহক ছিলেন। এর মধ্যে রয়েছে প্রবাসী, ভারতবর্ষ, ভারতী, মানসী, মর্মবাণী, সবুজপত্র, সওগাত এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা। এই সময় তার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ফার্সি কবি হাফিজের কিছু বই ছিল। এ সূত্রে বলা যায় নজরুলের সাহিত্য চর্চার হাতেখড়ি এই করাচি সেনানিবাসেই। সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। এ সময় নজরুলের বাহিনীর ইরাক যাবার কথা ছিল, কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় তা আর যাওয়া হয়নি। 1920 খ্রিস্টাব্দে যুদ্ধ শেষ হলে 49 বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। এরপর তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত থাক। সময় সুযোগ পেলে আবার নিয়ে আসব নজরুলের কাহিনী, দুখু মিয়ার কাহিনী, তার সাহিত্য চর্চার কাহিনী, তার সফলতার কাহিনী। ভালো থাকবেন সবাই, সুন্দর সুস্থ মন নিয়ে সবার জীবনের পাশে বন্ধুর মতো দাঁড়িয়ে থাকবেন এই আশায় আজ শেষ করছি এখানেই। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য।